পৃথিবী যখন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে, চারিদিকে বিষাক্ত ছাই আর রেডিয়েশনের ঝড়, ঠিক তখন একজন বাবা তার মরণাপন্ন শরীর নিয়ে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাচ্ছে শুধু একটা কারণে, তার সন্তানকে পৃথিবীর শেষ নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে। সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এক বাবার আত্মত্যাগের গল্প শোনাবো আমি প্রো, আর আপনারা দেখছেন প্রো সিনেভার্স। ক্লার্ক নামের একটা ধূমকেতু পৃথিবীতে আঘাত করার পর 5 বছর কেটে গেছে। এই ধাক্কায় প্রায় পৃথিবীর 75%-এরও বেশি মানুষ শেষ হয়ে গেছে। কিন্তু ধ্বংসলীলা এখানেই থেমে থাকেনি। সেই ধূমকেতুর কিছু টুকরো এখনও মহাকাশে পৃথিবীর কক্ষপথে ঘুরছে, আর হঠাৎ হঠাৎ এসে পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। এর ফলে তৈরি হওয়া রেডিয়েশন সব জায়গায় সমানভাবে ছড়ায়নি। বেশিরভাগ জায়গা পুড়ে ছারখার হয়ে গেলেও কিছু কিছু জায়গা অদ্ভুতভাবে এখনও সবুজ রয়ে গেছে। বেঁচে যাওয়া কিছু মানুষ মাটির নিচে একটা বাংকারে আশ্রয় নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। মাটির নিচের এই জীবন মোটেও সহজ নয়, তাও তারা একসাথে আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করে। এমনই একদিনে জন নামের একজন লোক বাংকারের বাইরে কিছু প্রয়োজনীয় জিনিসের খোঁজে যায়। সমুদ্রের তীরে গিয়ে সে সেখানে কিছু লাইফ বোট দেখতে পায়। এরপর দূরে একটা ভাঙা জাহাজ দেখে সেখানে তল্লাশি চালাতে যায়। সে ভেতরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়, কিন্তু জাহাজের ব্রিজে ঢুকতেই সে ক্রু মেম্বারদের মৃতদেহ দেখতে পায়। তখনই বেস থেকে তাকে জানানো হয় একটা বিশাল ঝড় তার দিকে ধেয়ে আসছে। জন জাহাজ থেকে বের হয়ে তার পুরো শক্তি দিয়ে বাংকারের টানেলের দিকে দৌড়াতে থাকে। ঝড়টা এত দ্রুত চলে আসে যে বাংকারের লোকেদের বাধ্য হয়ে ব্লাস্ট ডোর বন্ধ করতে হয়। জন শেষ মুহূর্তে ভেতরে ঢুকতে পারে ঠিকই, কিন্তু বাইরের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। অন্যদিকে বাংকারের কন্ট্রোল রুমের রেডিওতে ভেসে আসছে রোমানিয়ার বুড়াকেস্ট আর ভারতের মুম্বাইয়ের মতো শহরের শেষ আর্তনাদ, যেখানে মানুষ ভূমিকম্প আর সুনামির জলে তলিয়ে যাচ্ছে। ফেমা নামের সংস্থাটি মাত্র 2 বছরের পরিকল্পনা করেছিল, কিন্তু এখন 5 বছর ধরে রিসোর্স টেনে টুনে চালানো হচ্ছে। বাংকারের ভেতরে এখন জ্বালানি আর খাবার প্রায় শেষের দিকে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে রেডিয়েশনের মাত্রা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এই সামান্য রেডিয়েশনের মধ্যেও বেশি দিন বাইরে থাকলে মানুষের মৃত্যু নিশ্চিত। এই পরিস্থিতিতে তারা নতুন কোনো নিরাপদ আশ্রয়ের কথা চিন্তা করতে শুরু করে। ডক্টর অ্যামিনা নামের একজন বিজ্ঞানী জানান যে দক্ষিণ ফ্রান্সে ক্লার্ক ধূমকেতুর পতনের ফলে যে বিশাল ক্রেটার বা গর্ত তৈরি হয়েছিল, সেটার দেয়াল নাকি এতটাই চওড়া আর গভীর যে তার ভেতরে কোনো রেডিয়েশনের ঝড় ঢুকতে পারে না। তাই ওই জায়গাটা এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ অঞ্চল। কিন্তু সমস্যা হলো পুরো ইউরোপ এখন গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলায় কাঁপছে, তাই সেখানে পৌঁছানো অসম্ভব। কিন্তু তখনও বাংকারের ভেতরের মানুষগুলো বুঝতে পারে না তাদের সামনে কি বড় বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করেই বাংকারের বাইরে একটা বিপদের সংকেত আসে, যেখানে আরও 50 জন মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। বাংকারের কর্মকর্তারা দ্বিধায় পড়ে যান, কারণ তাদের নিজেদেরই খাবার নেই। কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে তারা কাল সকালেই একটা স্নেকার্ট গাড়ি নিয়ে সেই মানুষদের উদ্ধারে বের হবে। এদিকে জনের ছেলে নাথান বাংকারের ভেতর পড়াশুনো করছে আর নক্ষত্রপুঞ্জ চিনতে শিখছে। পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেও মহাকাশের সেই ক্যাসিওপিয়া বা জেমিনি নক্ষত্রগুলো এখন আগের মতোই আছে। কিন্তু নাথানের মন বাংকারের ভেতর টিকছে না, তাই তার মা অ্যালিসন তাকে দেখায় বাংকারের ভেতরে সবাই কিভাবে দিন কাটাচ্ছে। পরদিন সকালে উদ্ধারকারী দল যখন বাইরে থেকে কিছু রিফিউজি বা পরিযায়ী মানুষকে নিয়ে বাংকারে ফিরে আসে, ঠিক তখনই ঘটে একটা মারাত্মক বিপর্যয়। হঠাৎ করেই একটা বিশাল ভূমিকম্প পুরো বাংকারকে কাঁপিয়ে দেয়, আর বাংকার ভাঙতে শুরু করে। মাটির নিচের টানেলগুলো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। মরিয়া হয়ে বাংকারে থাকা সবাই বেরোনোর চেষ্টা করে। জন অ্যালিসন আর নাথানকে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিতে বলে। এরপর কোনো মতে তারা তাদের ব্যাগ আর নাথানের ইনসুলিন নিয়ে ভাঙা টানেলের বাইরের দিকে দৌড়াতে থাকে, আর বাংকারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন ছাই আর রেডিয়েশনের ঝড়। জন বুঝতে পারে এই দ্বীপে তাদের আর থাকা যাবে না, তাদের যে কোনো উপায়ে সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। আর তারা দৌড়ে সেদিকে যায়। কিন্তু সৈকতে গিয়ে তারা দেখতে পায় কিছু লাইফ বোট রাখা আছে, আর মানুষজন হুড়োহুড়ি করে সেগুলোতে ওঠার চেষ্টা করছে। চারিদিকে প্রচণ্ড মারামারি আর হাহাকার শুরু হয়ে গেছে। জন তার পরিবারকে নিয়ে কোনো মতে একটা লাইফ বোটে উঠে পড়ে এবং বোটের দরজা আটকে দেয়। বোটটি যখন সমুদ্রের দিকে ভাসতে শুরু করে তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সমুদ্রের এক বিশাল ঢেউ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তারা সেই ঢেউয়ের হাত থেকে কোনোভাবে বাঁচে আর সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এরপর যা হয় সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। বোটের ভেতরটা একদমই শান্ত, সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। জন বুঝতে পারে এখন আর মাস্ক পরার দরকার নেই, কারণ সমুদ্রের ওপরের বাতাস আগের চেয়ে অনেকটাই পরিষ্কার। কিন্তু এখন বড় প্রশ্ন হলো তারা যাবে কোথায়, কারণ তাদের সেই চেনা বাংকার তো এখন পুরোপুরি শেষ।
ডক্টর অ্যামিনা জানায় যে আইসল্যান্ড তাদের সবচেয়ে কাছে ছিল, কিন্তু সেই জায়গাটাও ধূমকেতুর আঘাতে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই জানা যায় ক্লার্ক ধূমকেতুর ধাক্কায় সমুদ্রের স্রোতের দিক বদলে গেছে এবং সেই স্রোত এখন তাদের দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে। বোটের ভেতরে খাবার আর জলের যা স্টক আছে তা দিয়ে বড়জোর 1 সপ্তাহ চালানো যাবে। এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয় যে ইউরোপের দিকে যাওয়াটাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তারা যদি দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে লন্ডনে পৌঁছাতে পারে তবে ম্যাকেঞ্জি নামে একজনের কাছে আশ্রয় পাওয়া যেতে পারে। সবাই মনে মনে প্রার্থনা করতে থাকে যেন তারা 1 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছাতে পারে। রাতের বেলা আকাশটা অদ্ভুত সুন্দর দেখায়। নাথান বোটের ওপর থেকে মহাকাশের দিকে তাকিয়ে আন্দ্রোমেডা গ্যালাক্সি দেখতে পায়। মাটির নিচে 5 বছর কাটানোর পর সে প্রথম এই চোখের সামনে সত্যি সত্যি তারা দেখছে, যা তার কাছে স্বপ্নের মতো মনে হয়। জন তার ছেলের চোখের এই বিস্ময় দেখে মনে মনে আশা করে নাথান যেন জীবনের এই সৌন্দর্যটা কখনো ভুলে না যায়। কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই লাইফ বোটের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তারা পরীক্ষা করে দেখে যে বোটের সমস্ত তেল শেষ। এখন আর বোট চালানো সম্ভব নয়। খাবার আর জলও আছে মাত্র 2 দিনের। তারা এখন পুরোপুরি সমুদ্রের স্রোতের দয়ার ওপর ভেসে চলেছে। বোটের ভেতরে অন্যান্য মানুষদের সাথে কথা বলতে বলতে জানা যায় প্রত্যেকেই নিজের জীবনের সবচেয়ে প্রিয় কিছু হারিয়ে এখানে এসেছে। একজন জানায় সে তার স্ত্রীকে বাংকারে আসার আগেই হারিয়ে ফেলেছে। ডক্টর অ্যামিনা তখন সেই ফ্রান্সের ক্রেটার বা গর্তের কথা ভাবছে। তার বিশ্বাস ওই গর্তের ভেতরে নতুন করে জীবন শুরু করার মতো পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু তখনও তারা বুঝতে পারে না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ করেই একটা বিকট আওয়াজ হয় আর পুরো লাইফ বোটটা একটা শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। সবাই ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু বাইরে তাকিয়ে তারা যা দেখে তা বিশ্বাস করতে পারে না। তারা একটা বিল্ডিংয়ের ছাদের ওপর আছে। জন লিভার বিল্ডিং দেখতে পেয়ে বলে ওঠে তারা ইংল্যান্ডের লিভারপুলে পৌঁছে গেছে। লিভারপুলের পরিস্থিতি একদম থমথমে। চারিদিকের বাতাস আপাতত সহ্য করার মতো হলেও এখানে থাকা নিরাপদ নয়। তারা দেখতে পায় তাদের বোটটি আসলে একটা ডুবে যাওয়া বিল্ডিংয়ের ছাদের ওপর এসে আটকেছে। জন দাঁড় হাতে নিয়ে বোটটাকে ধাক্কা দিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যায়, যাতে তারা একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হতে পারে। পুরো শহরটা একদম পরিত্যক্ত আর ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। কিন্তু এরপর তারা শহরের ভেতরে যা দেখতে পায় তা তাদের মেরুদণ্ড কাঁপিয়ে দেয়। লিভারপুল শহরের অবস্থা এখন কল্পনার চেয়েও ভয়ঙ্কর। রাস্তাঘাটে কোনো নিয়ম নেই, চারিদিকে শুধু হাহাকার। জন তার দলবল নিয়ে একটু এগোতেই দেখতে পায় কিছু মানুষ চিৎকার করে বলছে যে সব বড় বড় নেতা আর রাজারা মাটির নিচে লুকিয়ে পড়েছে আর বাইরে শুধু সাধারণ মানুষ মরছে। ডক্টর অ্যামিনা জানায় এই মানুষগুলোর বাইরে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এই বিষাক্ত বাতাসে তারা বেশি দিন বাঁচবে না। একটু সামনে যেতেই তারা একটা বড় গেটের সামনে পৌঁছায়। সেখানে কড়া সিকিউরিটি পাহারা দিচ্ছে আর চিৎকার করে বলছে ক্লিয়ারেন্স ব্যাজ ছাড়া ভেতরে ঢোকা একদম নিষেধ। অ্যালিসনের কাছে সরকারি ব্যাজ থাকায় সিকিউরিটি তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু জন বা তাদের সাথে থাকা বাকি লোকদের কাছে কোনো ব্যাজ ছিল না। জন নিজেকে গ্রিনল্যান্ড স্টেশনের একজন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের সিস্টেমে নাম চেক করতে বলে, কিন্তু সিকিউরিটি কোনো কথা শুনতে রাজি হয় না। তারা সাফ জানিয়ে দেয় একটা ব্যাজ মানে শুধু একজনই ঢুকতে পারবে। ঠিক তখনই সেখানে উপস্থিত ক্ষুধার্ত আর মরিয়া লোকগুলো ক্ষেপে ওঠে এবং গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে সিকিউরিটি বাহিনী সরাসরি গুলি চালাতে শুরু করে। চোখের সামনে মানুষ মারা যেতে দেখে জন চিৎকার করে ওঠে আমাদের এখান থেকে পালাতে হবে। এই বিশৃঙ্খলার মধ্যে তাদের দলের একজন কর্মকর্তা মারা যায়। জন, অ্যালিসন আর নাথান কোনো মতে জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। রাস্তায় এসে তারা অবি নামের একজনের গাড়ি দাঁড় করায়। জন তাকে অনুরোধ করে তাদের নিয়ে যাওয়ার জন্য। অবি প্রথমে রাজি না হলেও জনের হাতের দামি ঘড়িটার বিনিময়ে তাদের গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে সবাই কিছুটা শান্ত হয়। নাথান ভয়ে কাঁপতে থাকলে অ্যালিসন তাকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করে। নাথান জিজ্ঞাসা করে সব জায়গার অবস্থাই কি এখন এরকম? অবি উত্তর দেয় পৃথিবীটা এখন খুব বিপজ্জনক জায়গা হয়ে গেছে। এক টুকরো খাবারের জন্য মানুষ এখন মানুষ খুন করতে পারে, আর হঠাৎ হঠাৎ আসা রেডিয়েশনের ঝড় তো আছেই, যা সেকেন্ডের মধ্যে জীবন শেষ করে দেয়। গাড়িতে যেতে যেতে নাথান ডক্টর আমিনাকে জিজ্ঞেস করে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর কি হয়েছিল। আমিনা হাসি মুখে বলে জীবন শুধু ফিরে আসেনি, আরো সুন্দরভাবে বিকশিত হয়েছিল। এই ধূমকেতুর আঘাতও হয়তো নতুন জীবনের বীজ তৈরি করছে। এই কথা শুনে সবার মনে কিছুটা আশার আলো জেগে ওঠে, কিন্তু তখনও তারা বুঝতে পারে না তাদের সামনে কি অপেক্ষা করছে। লন্ডন পৌঁছানোর ঠিক আধ ঘন্টা আগে তারা একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়। তখনই আকাশটা হঠাৎ অন্যরকম হয়ে ওঠে। জন চিৎকার করে বলে সবাই শক্ত কিছু ধরে বসো। সবাই তাদের সামনে থাকা গাছ ধরে বসেছিল, কিন্তু অবি ভয়ে গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়ির সামনে পৌঁছানোর পরই একটা আগুনের গোলা এসে তার গাড়ির উপর আঘাত করে আর মুহূর্তেই তাকে শেষ করে দেয়।
ঝড় থামলে তারা গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে লন্ডনের সেই হাসপাতালের সামনে এসে পৌঁছায়। সেখানে এসে জনের পরিবার অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ ম্যাকেঞ্জি এখনো বেঁচে আছে এবং সে এই হাসপাতালের একটা অংশ পুরোপুরি সিল করে সুরক্ষিত করে রেখেছে। হাসপাতালের জেনারেটর আর এয়ার ফিল্টার সিস্টেম এখনও কাজ করছে, যা বাইরের বিষাক্ত বাতাসের চেয়ে অনেক ভালো। ম্যাকেঞ্জি তাদের দেখে আনন্দে জড়িয়ে ধরে আর নিজের ঘরের মতোই সবাইকে থাকতে বলে। হাসপাতালে আশ্রয় নেওয়া বাকি মানুষগুলোর বেশিরভাগই স্মৃতিভ্রম রোগে ভুগছে, যার কারণে ধূমকেতু বা তাদের পরিবারের সাথে কী ঘটছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। ম্যাকেঞ্জি তাদের সেবা করেই নিজের দিন কাটাচ্ছে। রাতের বেলা সবাই একসাথে খেতে বসে এবং অনেক দিন পর একটা স্বাভাবিক মুহূর্ত কাটানোর চেষ্টা করে। জন আর অ্যালিসন ডক্টর অ্যামিনার সাথে আবার সেই ফ্রান্সের ক্রেটার বা গর্তের বিষয়ে কথা বলতে শুরু করে। অ্যামিনা জানায় যে সমুদ্রের জল, তীব্র তাপমাত্রা আর ধূমকেতুর পতনের ফলে ভেঙে যাওয়া পাথরের পুষ্টি উপাদান একসাথে মিশে সেখানে নতুন জীবনের সব উপাদান তৈরি হয়ে থাকতে পারে, যেখানে শ্বাস নেওয়ার মতো বাতাস আর পান করার মতো জল পাওয়া সম্ভব। কিন্তু তখনই দৃশ্যটা অন্যদিকে চলে যায়। জন হঠাৎ ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় এবং তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। অ্যালিসন সেখানে এসে জনের এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জন আর লুকাতে না পেরে আসল সত্যটা প্রকাশ করে। সে জানায় বাংকারের বাইরে বারবার উদ্ধার কাজে যাওয়ার কারণে সে অতিরিক্ত রেডিয়েশনের শিকার হয়েছে। ডাক্তার তাকে আগেই বলে দিয়েছে যে তার হাতে আর মাত্র 6 থেকে 8 সপ্তাহ সময় আছে। অ্যালিসন কান্নায় ভেঙে পড়ে এবং বলে ম্যাকেঞ্জির কাছে ওষুধ আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জন তাকে শান্ত করে বলে এই রোগ আর ভালো হওয়ার নয়। সে এখানে থেকে মরতে চায় না, বরং তার শেষ ইচ্ছা হলো নাথানকে যে কোনো উপায়ে ফ্রান্সের সেই নিরাপদ ক্রেটারে পৌঁছে দেওয়া, যাতে তার ছেলে একটা সুন্দর ভবিষ্যতের সুযোগ পায়। পরদিন সকালে ম্যাকেঞ্জিকে বিদায় জানিয়ে জন, অ্যালিসন, নাথান আর ডক্টর আমিনা আবার এক অনিশ্চিত যাত্রায় রওনা দেয়। ম্যাকেঞ্জি তার নিজের গাড়িটা তাদের দিয়ে দেয়, যাতে তারা ইংলিশ চ্যানেল পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু তখনও তারা বুঝতে পারে না তাদের সামনে কি অপেক্ষা করছে। গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ একদল ডাকাত তাদের উপর হামলা করে বসে। চারিদিক থেকে গুলি চলতে শুরু করে আর সেই গুলি এসে লাগে ডক্টর অ্যামিনাকে, আর সে সাথে সাথে মারা যায়। ডাকাতদের গুলির হাত থেকে বাঁচতে জন চিৎকার করে নাথানকে মাথা নিচু করে থাকতে বলে, আর তাদের থেকে বাঁচতে জনও গুলি চালায় আর সেখানে থাকা ডাকাতদের মেরে ফেলে। সকাল হওয়ার সাথে সাথে তারা ডক্টর অ্যামিনাকে কবর দেয়। এরপর সেখান থেকে তারা ইংলিশ চ্যানেলের সামনে এসে পৌঁছায়। কিন্তু সেখানে এসে তারা যা দেখে তা বিশ্বাস করতে পারে না। যে সমুদ্র একসময় 20 মাইল চওড়া ছিল, ধূমকেতুর আঘাতে তার পুরো জল এখন শুকিয়ে গেছে। চারিদিকে শুধু মরুভূমির মতো ছাই পড়ে আছে, এমনকি একটা প্রাচীন স্প্যানিশ যুদ্ধজাহাজও সেখানে আটকে রয়েছে। যেহেতু কোনো জল নেই, তাই তাদের আর লাইফ বোটের প্রয়োজন হয় না। তাই গাড়ি নিয়েই তারা শুকনো সমুদ্রের তলদেশ পার হতে শুরু করে। কিন্তু কিছুটা যাবার পরই তারা থেমে যায়, কারণ সামনে একটা বিশাল বড় খাদ, যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। একটু এগিয়ে গিয়ে তারা দেখে লোকজন 2 পাহাড়ের মাঝে দড়ি দিয়ে একটা পোল বানিয়েছে, আর সেটা পেরিয়ে সবাই ওপারে যাচ্ছে। নিরুপায় হয়ে তাদেরও সেই পথেই পা রাখতে হয়। তারা যখন প্রায় মাঝপথে, ঠিক তখনই এক তীব্র ঝড় তাদের উপর আছড়ে পড়ে, কিন্তু তারা শক্ত করে ধরে থাকে। এরপর ধীরে ধীরে সেটা পেরিয়ে যায়, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। সামনে এখনও তাদের একটা সিঁড়ির ব্রিজ পেরোতে হবে। তারা যেই সিঁড়ি পেরোতে শুরু করে, ঠিক তখনই এক তীব্র ভূমিকম্প পুরো এলাকাটাকে কাঁপিয়ে দেয়, আর লোহার ব্রিজগুলো প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। জন চিৎকার করে অ্যালিসনকে আগে যেতে বলে, আর সে নাথানের পিছনে থাকে। হঠাৎ একটা বড় ঝাঁকুনিতে নাথানের পা পিছলে যায়, কিন্তু সে নিচে পড়ার আগেই জন তার হাত ধরে ফেলে এবং পুরো শক্তি দিয়ে টেনে নাথানকে ওপরে তুলে আনে। এরপর কোনো মতে ইংলিশ চ্যানেল পার হয়ে তারা ফ্রান্সের মাটিতে পা রাখে, আর সেখান থেকে পায়ে হেঁটে তারা ক্রেটারের দিকে যেতে শুরু করে। যেতে যেতে তাদের দেখা হয় ডেনিস লরেন্ট নামের এক ফরাসি লোকের সাথে। ডেনিস তাদের শত্রু মনে না করে নিজের আশ্রয়স্থলে নিয়ে যায়, যা আসলে একটা পুরনো মেল শার্টিং সেন্টার ছিল। ডেনিস সোলার প্যানেল আর গাড়ির পাওয়ার ব্যাংক দিয়ে সেখানে চমৎকার কারেন্ট আর এয়ার পিউরিফায়ার সিস্টেম তৈরি করেছে। সেখানে জনের পরিবারের সাথে দেখা হয় ডেনিসের স্ত্রী জুলিয়া আর মেয়ে কামিলের সাথে। জুলিয়া কথা বলতে পারে না, কারণ অতিরিক্ত রেডিয়েশনের কারণে তার নার্ভাস সিস্টেম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেকদিন পর ডেনিস তাদের গরম ও তাজা খাবার দিয়ে আপ্যায়ন করে, যা তাদের কাছে কোনো ফরাসি রেস্টুরেন্টের থেকে কম মনে হয় না। ডেনিস জানায় যে ফ্রান্সের মানুষ এই ক্রেটার বা গর্তকে প্রতিশ্রুত ভূমি মনে করে, যা মানবজাতির বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু সমস্যা হলো ক্রেটারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ওয়েস্টার্ন অ্যালায়েন্স আর ইস্টার্ন অ্যালায়েন্সের মধ্যে মারাত্মক যুদ্ধ চলছে। লিয়ন থেকে বার্ন পর্যন্ত পুরো এলাকা এখন রণক্ষেত্র। তবে ডেনিস তাদের আশার আলো দেখায়। সে জানায় এই পাহাড়ি দুর্গম এলাকায় ঢোকার একটা গোপন রাস্তা আছে,
যেখানে তার বন্ধু কমান্ডার জুনেট ব্যাটালিয়ন পাহারা দিচ্ছে। ডেনিস জনকে একটা ছবি দিয়ে বলে সেখানে গিয়ে কমান্ডার জুনেটকে এটা দিলেই সে তোমাদের ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এর সাথে ডেনিস জনের কাছে একটা করুণ অনুরোধ করে। সে বলে যে তার স্ত্রীর অসুস্থতার কারণে সে ভ্রমণ করতে পারবে না, তাই সে তার মেয়ে কামিলকে এই নরকে রেখে মরতে দিতে চায় না। ডেনিস জনকে অনুরোধ করে যে যেন তারা কামিলকেও সাথে করে সেই নিরাপদ ক্রেটারে নিয়ে যায়। জন ডেনিসের চোখে নিজের মতো একই বাবার আকুতি দেখতে পেয়ে কামিলকে সাথে নেওয়ার কথা দেয়, কিন্তু তখনও তারা বুঝতে পারে না সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। পরদিন সকালে তারা সেই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যায়। অনেকটা রাস্তা যাওয়ার পর যখন একটা জায়গায় তারা বসে রেস্ট নিচ্ছিল, তখনই কয়েকটা আর্মির গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। একজন আর্মি অফিসার জনকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো, কোথায় যাচ্ছ? জন তাকে অনুরোধ করে কমান্ডার জুনেটের কাছে তাদের পৌঁছে দিতে। তারা যখন পাশের কাছাকাছি পৌঁছায়, চারিদিক থেকে বোমা বর্ষণ আর ট্যাঙ্কের আওয়াজ শুরু হয়ে যায়। তারা সরাসরি একটা জীবন্ত যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে পড়ে। পাহাড়ি যুদ্ধক্ষেত্রের চারিদিক দিয়ে ধেয়ে আসা তীব্র গোলাগুলি আর বোমার আঘাতের মধ্যে জন তার পরিবার আর কামিলকে নিয়ে কোনো মতে কমান্ডার জুনেটার ক্যাম্পে পৌঁছাতে পারে। সেখানে যুদ্ধক্ষেত্রের এক সেনা কর্মকর্তা তাদের পথ দেখিয়ে ট্রেঞ্চের ভেতর দিয়ে সেই ক্যাম্পের দিকে নিয়ে যায়, আর ক্যাম্পের সামনে এসে তাদের বাকি পথ দেখিয়ে দেয়। তারা ক্যাম্পের সামনে এসে দেখে সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। জন ক্যাম্পের ভেতরে ঢুকে একজন কর্মকর্তাকে বলে, আমরা কমান্ডার জুনেটের সাথে দেখা করতে চাই। কিন্তু সেই কর্মকর্তা তাকে দেখায় কমান্ডার জুনেট আর বেঁচে নেই। প্রচণ্ড হতাশায় জন নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে অনুনয় করে কমান্ডারকে বলে, আমরা অনেক বিপদের মুখ থেকে বেঁচে এখানে এসেছি, আমি নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, আমার হাতে আর বেশি সময় নেই। আমি আমার পরিবারকে কথা দিয়েছিলাম তাদের যে কোনো উপায়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবো, দয়া করে আমাদের এই শেষ সুযোগটুকু কেড়ে নেবেন না। জনের এই করুণ অবস্থা দেখে কর্মকর্তার মন গলে। সে তখন সামনের একটা ট্রান্সপোর্ট বাস দেখিয়ে বলে, ওই বাসটা মানুষকে সরাসরি ক্রেটার নিয়ে যাচ্ছে, তোমরা জলদি যাও। তারা যখন বাসে উঠে ক্রেটারের দিকে রওনা দেয়, বেশ কিছুটা যাবার পর একদল বিদ্রোহী তাদের বাসের উপর অতর্কিত হামলা চালায়। বিদ্রোহীরা চিৎকার করে বাস থামাতে বলে এবং সবাইকে বাস থেকে নেমে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেয়। জন তখন বুঝতে পারে এটাই তার পরিবারকে বাঁচানোর শেষ সুযোগ। সে বাসের ভেতরেই বিদ্রোহীদের সাথে হাতাহাতি আর মারাত্মক লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই ধস্তাধস্তির মাঝেই একটা তীব্র গুলির আওয়াজ হয়। বিদ্রোহীরা পালিয়ে গেলেও জন গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়। অ্যালিসন আর নাথান চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু জন নিজের ক্ষত চেপে ধরে সবাইকে শান্ত করার চেষ্টা করে আর বলে, আমি ঠিক আছি, আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে। অ্যালিসন নিজেই বাসের ড্রাইভিং সিটে বসে পড়ে এবং বাসটিকে যুদ্ধক্ষেত্র থেকে বের করে নিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর বাসটা একটা জায়গায় এসে আটকে যায়, কারণ সামনে এগোনোর রাস্তা নেই। জনের শরীর তখন অতিরিক্ত রক্তক্ষরণ আর রেডিয়েশনের কারণে পুরোপুরি ভেঙে পড়েছে। নাথান আর অ্যালিসন তাকে ধরে ধরে বাস থেকে নামিয়ে একটু সামনে নিয়ে আসতেই সবার চোখ বিস্ময়ে আটকে যায়। পাহাড়ের ওপরে সত্যি সত্যিই দেখা যাচ্ছে সেই স্বপ্নের ক্রেটার। মাটির নিচে আর ধ্বংসস্তূপের মাঝে 5 বছর কাটানোর পর তারা চোখের সামনে এক অপরূপ সুন্দর সবুজ আর শান্ত পৃথিবী দেখতে পায়, যেখানে কোনো বিষাক্ত ঝড় নেই। নাথান তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, বাবা দেখো, আমরা সত্যি সত্যিই পৌঁছে গেছি, তুমি পেরেছো। জন তৃপ্তির হাসি এসে বলে, হ্যাঁ আমরা পেরেছি। কথা বলতে বলতেই জন মাটিতে পড়ে যায় আর তার চোখ আস্তে আস্তে বুজে আসতে থাকে। সে অ্যালিসনের হাত ধরে তার জীবনের শেষ কথাগুলো বলে, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নাথান তার বাবার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বিদায় জানায়। জন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মনে মনে আশা করে যে এই নতুন প্রজন্ম ঘৃণা আর যুদ্ধ ভুলে এক সুন্দর, দয়ালু আর সহানুভূতিশীল পৃথিবী গড়ে তুলবে। জন হয়তো এই নতুন পৃথিবীর সূর্যোদয় দেখে যেতে পারল না, কিন্তু তার ছেলে নাথান আর মানবজাতির বাকি অংশ সেই আলোর মশাল নিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, সবকিছু শুরু হয়েছিল কিভাবে? সেটা জানতে হলে কমেন্ট করো পার্ট 2। আর এই বাবার আত্মত্যাগ তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।